আচ্ছা, আজকে আমরা হচ্ছে যে জিনিসপত্রগুলো নিয়ে কাজ করব সেটার একটা আমি হচ্ছে টপিক গুলো বলে দিই। আমরা প্রথমে হচ্ছে মেটাল কাকে বলে, তারপরে মেটালিসিটি কাকে বলে, এগুলো রিভাইজ দিব। তারপরে হচ্ছে ইফেক্টস অন মেটালিসিটি, ইফেক্টস অফ মেটালিসিটি অন স্টেলার এভোলিউশন অ্যান্ড ফরমেশন দেখব। ফরমেশন নিয়ে যেহেতু আমরা কথা বলবোই, এই জন্য আমরা দুটা জিনিস দেখবো। একটা হচ্ছে ইনিশিয়াল মাস ফাংশন এবং ইন জেনারেল মাস ফাংশন। ফাইনালি আমরা আজকে যেটা দেখার চেষ্টা করব, আমি বলতে পারছি না কতদূর আগানো যাবে, সেটা হচ্ছে স্টার ফরমেশন রেট, और সংক্ষেপে SFR। ঠিক আছে, তো টু স্টার্ট উইথ মেটাল। ইন জেনারেল হচ্ছে আমরা যখন রাসায়নিক ভাবে কথাবার্তা বলি, তখন আমরা মেটাল বলতে হচ্ছে এমন আহ, বস্তুকে বুঝি যেটা হচ্ছে বাজালে ঝনঝন করে। অবশ্য সব মেটাল তা করে না, কিন্তু ইন জেনারেল মেটাল বলে আমরা জানি কি যে এমন একটা মেটালিক কিছু হবে যেটাতে আহ, একটা টোকা মারলে ঝনঝন শব্দ করবে। এটা খুবই ফিজিক্যাল, মানে টাচের ব্যবস্থা। তারপরে তুমি যদি একটু আরো গিকি কথাবার্তা বলো, রাসায়নিক কথাবার্তা বলো, যারা হচ্ছে আয়নিক গঠন গঠন করে হচ্ছে নন মেটালের সাথে, আবার হচ্ছে যারা হচ্ছে মুক্ত ইলেকট্রন দেয়, এটা হচ্ছে রাসায়নিক বা হচ্ছে রসায়ন থেকে সংজ্ঞা। তো আবার মেটাল থেকে আমরা আরো অনেক ফিজিক্যাল সংজ্ঞা দিতে পারি, কিন্তু অ্যাস্ট্রোনমিতে মেটাল বলে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া সকল, এক্সক্লুডিং হাইড্রোজেন and helium, all molecules or all other materials are metal। তো মেটালকে আমরা সংজ্ঞা দেওয়ার জন্য যেটা করি যে আমরা এখানে তিনটা জিনিস নিয়ে আসি। আমরা নিয়ে আসি হচ্ছে এক্স। সাপোজ একটা তারার ভিতরে টোটাল পরিমাণে একটা ইয়া আছে, তো আমরা এখানে লিখি একটা তারা আঁকাই। তো তারার ভিতরে হচ্ছে গ্যাস আছে, গ্যাসের সাথে সাথে আরো অনেক মিশ্রণ আছে। তো কি কি মিশ্রণ আছে সেই মিশ্রণের উপরে ডিপেন্ড করে পুরো জিনিসটাকে আমরা তিনটা কোয়ান্টিটিতে দাম দিয়েছি। তিনটা কোয়ান্টিটি কি কি? একটা কোয়ান্টিটিকে আমরা বলবো এক্স। এক্স কি বলে? এক্স হচ্ছে মাস ফাংশন অফ, এস হচ্ছে মাস ফ্র্যাকশন অফ হাইড্রোজেন, যেটাকে এক্স দিয়ে লেখা হবে। সেটা হচ্ছে আমরা লিখবো কি, টোটাল মাস অফ হাইড্রোজেন গ্যাস ডিভাইডেড বাই টোটাল মাস অফ গ্যাস। সিমিলারলি আমি যদি শুধু হিলিয়ামের জন্য বলি, তখন এটাকে আমরা লিখি ওয়াই দিয়ে। তখন এটাকে বলি হচ্ছে টোটাল মাস অফ হিলিয়াম গ্যাস, টোটাল মাস অফ গ্যাস। ফাইনালি এখন আমরা যেটা ইয়ে করবো সেটা হচ্ছে মেটালের জন্য, ফর মেটালস মাস ফ্র্যাকশন, এটাকে আমরা লিখি জেড দিয়ে।
ডিভাইডেড বাই টোটাল মাস অফ গ্যাস। এখন তুমি বলতে পারো তাহলে হচ্ছে একটা স্টারের মধ্যে, তাহলে এই জিনিসটা সবসময় সত্য হতেই হবে যে টোটাল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর পরিমাণ এক হইতে হবে। তো হোয়াট অ্যাবাউট আওয়ার ওন সোলার, বা আমাদের ওন স্টার, সান। সানের জন্য আমরা এই ভ্যালুটা জানি কত। সানের জন্য আমরা জানি হচ্ছে এক্স ও ডট হচ্ছে 0.707, ওয়াই ও ডট হচ্ছে 0.274। এখন আমরা যদি জেড বের করতে চাই, আমরা যেটা করব 1 - এক্স ও ডট ওয়াই ও ডট ইজ ইকুয়াল টু জেড ও ডট। এটা হবে হচ্ছে প্রায় 0.02, প্রায়। এটা সানের জন্য ভ্যালু। এখন আমরা এই জিনিসটাকে যখন প্রকাশ করি, তখন আমরা ইন জেনারেল এই মাস ফাংশন গুলোকে ইউজ করে আমরা পুরো জিনিসটাকে ব্যবহার করি হচ্ছে মিন মলিকুলার মাস। তো রিক্যাপ অন মিন মলিকুলার ওয়েট। তো মিন মলিকুলার ওয়েটকে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? 1/μ ইজ ইকুয়াল টু সাম অফ xi zi+1 ডিভাইডেড বাই ai। এখানে যেটা করছি, এখানে আরেকটা বলে দিতে চাই xi এবং ai কি কি জিনিস। তো xi কিছুই না, xi কে আমরা ডিফাইন করে নিয়েছিলাম হচ্ছে কি নাম্বার অফ ওই স্পিসিস, আই দিয়ে বোঝাবো স্পিসিস, ইন্টু মাস অফ পার্টিকুলার স্পিসিস ডিভাইডেড বাই অন্য স্পিসিস, যেটাকে আমরা এভাবে লিখতে পারি NIMI ডিভাইডেড বাই রো। আর আমরা হচ্ছে এভাবে লিখতে পারতাম NI ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে জেড, রো xi ডিভাইডেড বাই mi। এখানে এন কি জিনিস? এন হচ্ছে মোলার ডেনসিটি, এন হচ্ছে মোলার ডেনসিটি। আর রো হচ্ছে এমনি ডেনসিটি। xi কে আমরা ডিফাইন করে নিয়েছি হচ্ছে কি পরিমাণে থাকবে হচ্ছে ওই পার্টিকুলার স্পিসিস। বা এটা এভাবে বলা যেতে, এক্স হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ভগ্নাংশ, ভগ্নাংশ যে কোনো মৌল থেকে পাওয়া যায়, ঠিক আছে? যে কোনো মৌল থেকে যে পরিমাণ ভর ভগ্নাংশ পাওয়া যায়, যেমন হাইড্রোজেনের ভর ভগ্নাংশ কত, হিলিয়ামের ভর ভগ্নাংশ কত। হ্যাঁ, আমরা যেটা করব, নাম্বার অফ ওই স্পিসিস এবং নর্মাল নাম্বার অফ ওই স্পিসিস এর মলিকুল ইনটু নাম্বার অফ ওই মলিকুলের একটা পার্টিকুলার ভর ডিভাইডেড বাই ওই স্পিসিস এর ঘনত্ব দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যায়, সেটাকে আমরা এক্স হিসেবে ডিফাইন করেছি, যেটা হচ্ছে পার্টিকুলার স্পিসিস এর মাস ফাংশন। আর এখানে তাহলে হচ্ছে এআই কি জিনিস? এআই হচ্ছে অ্যাটমিক মাস, আর জেড আই হচ্ছে অ্যাটমিক নাম্বার। এনআই জানি কি বলবে। এনআই হচ্ছে যে কোনো স্পিসিস। এখানে স্পিসিস বলতে কি বোঝায় এখানে ক্লিয়ার করে দেওয়া উচিত। স্পিসিস হচ্ছে আমরা যখন কোনো জিনিস, কোনো গ্যাস আয়নিত অবস্থায় থাকে, তখন সেটা হচ্ছে শুধু তোমার একটা পুরা মলিকুল হিসাবে থাকে না,
আয়োনাইজড অবস্থায় আমরা জানি কি যে তারার ভিতরে সব গ্যাস আয়োনাইজড অবস্থায় থাকে প্লাজমা আকারে। আয়োনাইজড অবস্থায় একটা সাধারণত কি থাকে মলিকুলের সাথে, একটা প্রোটন থাকে বা নিউক্লিয়াস থাকে, একটা নিউট্রন থাকে, এটা পুরোটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস, আর সাথে একটা ইলেকট্রন করে, যেটাকে ই মাইনাস দিয়ে লিখি। কিন্তু যখন আয়নিত অবস্থায় দেখে তখন হচ্ছে নিউক্লিয়াস আলাদা আলাদা ভাবে ঘুরে, ইলেকট্রন আলাদা ভাবে ঘুরে। এই জন্য প্রত্যেকটা পার্টিকেলকে আমরা আলাদা আলাদা ভাবে গণনা করি। ঠিক আছে? এই জন্যই এই মুকে এভাবে লেখা যেতে পারতো, মু ইজ ইকাল টু টোটাল মু 1 বাই শুধু কন্ট্রিবিউশন অফ মাস ফাংশন অফ আয়নস। আয়ন মানে এখন যদি ইলেকট্রন ছেড়ে দিই, ইলেকট্রন বাদ দিয়ে কোনো মলিকুলার যে নিউক্লিয়াস সেটাকে আমরা আয়ন বলবো। আর শুধু কন্ট্রিবিউশন অফ ইলেকট্রন, এভাবেও লেখা যেতে পারতো মিনি মলিকুলার মাস। আর মিনি মলিকুলার মাসের জেনারেল ডেফিনেশন আমরা দিয়েছি। ঠিক আছে? তো এখন আমরা যেটা খেয়াল করব যে যত আমার অ্যাটমিক মাস বৃদ্ধি পাবে, তত মুয়ের পরিমাণ বাড়তে থাকবে। তো একটা পর্যায়ে দেখা যাবে কি যে আমাদের সূর্যের যে আচ্ছা এখানে আমি তাহলে এটা ডিফাইন করে নিতে পারি যে জেড এর জন্য, মানে এখানে যে আমরা জেড লিখেছিলাম সেই জেড এর জন্য হচ্ছে মাস ফাংশনটাকে এভাবেও ডিফাইন করা যেতে পারে। সেটা হচ্ছে, আমি অন্য কালার দিয়ে লিখি, ফর মেটালস জেড ইজ ইকুয়াল টু মেটালস, আমাদের প্রথম ডেফিনেশন ছিল এক্স আই হিসাবে। এই জিনিসটাকে এখন আমরা কি লিখতে পারি, ফর মেটালস জেড প্লাস জেড আই প্লাস 1 ডিভাইডেড বাই এ আই। এই জিনিসটাকে অ্যাপ্রক্সিমেট করে লেখা যায় জেড ডিভাইডেড বাই 2, জেড আই ডিভাইডেড বাই 2। ঠিক আছে? খেয়াল করো, এখানেও জেড আই থাকবে। একটা আছে কার্ভি জেড, যে কার্ভি জেড দিয়ে বোঝাচ্ছে অ্যাটমিক নাম্বার। আর একটা হচ্ছে সোজা জেড, যে জেড দিয়ে বোঝাচ্ছে কি, সেই জেড দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মাস ফাংশন অফ মেটালস। তো এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলে, তো মাস ফাংশন অফ মেটালস কে আমরা হচ্ছে ইন জেনারেল সাম অফ টোটাল মাস ফাংশনকে আমরা একটা ইনিশিয়াল হচ্ছে পার্টিকেলের মাস ফাংশনের মাস ফ্র্যাকশনের অর্ধেকও ধরে নিতে পারি, এটা অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। টোটাল যে মাস ফাংশন ইন আ স্টার, সেটাকে আমরা একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল, মেটাল পার্টিকেলের মাস ফাংশনের অর্ধেক ধরে নিতে পারি। এটা যদি করি তাহলে আমাদের কাছে টোটাল যে নাম্বার, আমরা যেখানে নাম্বার দেখলাম, টোটাল নাম্বারটা কত হচ্ছে, টোটাল নাম্বারটা তখন আমরা যদি এভাবে লিখতে চাই তাহলে আমাদের জিনিসটাকে এভাবে লিখতে পারতাম। তাহলে হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস বা নাম্বারস ইন ডেন্সিটি অফ পার্টিকেলস, আমরা পাই হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন। কারণ এখান থেকে কয়টা পার্টিকেল পাওয়া যায় হাইড্রোজেন থেকে, একটা প্রোটন একটা ইলেকট্রন, তাহলে দুইটা পাওয়া যাচ্ছে। তো আমরা ধরে রেখেছি দুইটাই আপাতত সমান। তাহলে একটা হিলিয়াম থেকে কি পাওয়া যাবে, হিলিয়াম থেকে ইন জেনারেল পাওয়ার কথা একটা নিউট্রন, একটা প্রোটন আর একটা ইলেকট্রন, তাহলে তিনটা পার্টিকেল পাওয়া যাবে, যেটা NH এইভাবে লিখতে পারি। আর আমরা মাস ফ্রাকশন অফ পেয়ে গেছি, মেটাল পেয়ে গেছি, সেই অনুযায়ী কি লিখতে পারতাম, NZI ডিভাইডেড বাই 2NZ। এটা হচ্ছে টোটাল প্রত্যেকটা পার্টিকেলের নাম্বার ডেন্সিটি টোটাল, এটা হচ্ছে স্টারের ভিতরে। নাও আমরা এখন যদি হচ্ছে আবারও রিক্যাপ করি, এটা ন্যাশনাল আমরা শিখেছি কি যে শুধু কন্ট্রিবিউশন অফ আয়নকে কিভাবে কাউন্ট করব। শুধু কন্ট্রিবিউশন অফ আয়নকে যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে এটাকে এভাবে লিখতে পারতাম। আমরা জানি এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে এখন আমরা দেখবো ফ্রম দিস ইকুয়েশন কি যে এটা এক্স এর নিচে হবে 1, কারণ এক্স থেকে তোমার হচ্ছে একটাই পার্টিকেল পাওয়া যায়, প্লাস ওয়াই থেকে হবে হচ্ছে 4টা পার্টিকেল হিলিয়াম থেকে,
আর এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, এভাবে লেখা যেতে পারতো। এই জিনিসটা তোমার কোশ্চেনে হয়তো বলে দেওয়া থাকবে। তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস, আমি ধরে নিলাম এই মুহূর্তের জন্য কি যে এই পার্ট টু ডাজন এক্সিস্ট, এই পার্টটুকু ডাজন এক্সিস্ট, বাদ দাও। তাহলে আমরা বাকিটুকু কি লিখতে পারি? বাকিটুকু থেকে লিখতে পারি 1/x/4, বা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1 + 3x/4। এটা কন্ট্রিবিউশন অফ শুধু আয়ন। আবার একইভাবে যদি আমরা কন্ট্রিবিউশন অফ ইয়া চাই, ইলেকট্রন চাই, সেটাকে এভাবে লিখতে পারতাম হচ্ছে একটা ইলেকট্রন আসবে ওটার তলে এক, আর চারটা পার্টিকেলের মধ্যে দুটা ইলেকট্রন ওয়াই, যেটার কন্ট্রিবিউশন ধরলাম না। তাহলে এটাকে লিখতে পারতাম হচ্ছে এক্স হাফ এক্স প্লাস, সরি এখানে এক্স প্লাস হাফ 1 - এক্স, সরি এক্স কে আবার লিখতে হবে হচ্ছে বড় হাতে, পেঁচানো না। তাহলে এটা আমরা লিখতে পারতাম কত, 1 + x/2। এখন যদি আমাদেরকে বলে যে টোটাল মু কত, আমরা জানি টোটাল মু হচ্ছে কন্ট্রিবিউশন অফ আয়ন প্লাস কন্ট্রিবিউশন অফ ইলেকট্রন। এখন উপরের এই দুটা ভ্যালু থেকে তুমি যদি নিয়ে আসো, একটা ভ্যালু হচ্ছে এটা আর একটা ভ্যালু হচ্ছে এটা, তাহলে দেখবা কি যে আমার টোটাল মানটা আসছে হচ্ছে 4t + 5x, और t + 5x / 4। তো এটার আমার কেন আমি একটু জানতে চাচ্ছি মেটালিসিটি কেন এগুলো আমাদের দরকার হলো, সেটা আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? তো যেটা হবে কি যে যত আমাদের ইয়া বৃদ্ধি পাবে, তারার এভলিউশন ঘটবে, তত হচ্ছে তোমার টোটাল যে ইয়ার মানটা, মুয়ের মানটা, সেটা বাড়তে থাকবে। তো এক পর্যায়ে দেখা যাবে কি যে সূর্যের হচ্ছে বর্তমান যে গড় মু আছে, সেটার মান হচ্ছে তোমার 0.62 মাস অফ প্রোটন। তো এই জিনিসটা একটা সময় বেড়ে যেটা হবে কি যে ইন ফিউচার এটা বেড়ে হয়ে যাবে হচ্ছে 1.717 মাস অফ প্রোটন। তো এই যে এইখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটার কারণে, আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটার কারণে হচ্ছে হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়াম হচ্ছে, হিলিয়াম ফিউজ হচ্ছে, আরো হেভি মেটাল তৈরি হচ্ছে। একটু পরে আমরা আজকে যে কথাবার্তাগুলো বলবো মেটালিসিটি নিয়ে, তখন হচ্ছে এই জিনিসটা আমরা আরো ভালো মতো বুঝতে পারবো, কিন্তু এটার জন্য আমাদের একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি হইলো। তো এটা এটা নিয়ে যদি তো কোশ্চেন ফিউচারে যে দেখতে চাই, তাহলে আমি বলবো বিডিও এর 2023 সালের ন্যাশনাল কোশ্চেনটা একবার দেখতে। ওকে, আমাদের এখন ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক শেষ। আমরা এখন যেটা করব, আমরা আসলেই মেটালসিটি কিভাবে কাজে লাগে সেই জিনিসটা হচ্ছে দেখার চেষ্টা করব। তো মেটাল তো বুঝলাম, এই যে হাইড্রোজেন হিলিয়াম বাদে যা যা আছে সব মেটাল, কিন্তু হোয়াট ইজ মেটালিসিটি? মেটাল অ্যান্ড মেটালিসিটির মধ্যে পার্থক্য হচ্ছে অনেকটা, মনে করো একটা নাউন, একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। তো মেটাল হচ্ছে, আমি এভাবে বলবো, মেটাল হচ্ছে থিওরি, মেটালিসিটি হচ্ছে আমাদের অবজারভেশন। তো এটাকে আমরা বাংলাতে যদি লিখতাম, তাহলে আমরা এভাবে লিখতাম ধাতু আর
ধাতবতা। ঠিক আছে, এখন আমাদেরকে বুঝতে হবে এই জিনিস, এই দুইটার মধ্যে সম্পর্ক কি, কোনটা আমাদের কাজে লাগে, কোনটা আমাদের কিভাবে কাজ করে। তো আমরা মেটালিসিটিকে ডিফাইন করব হচ্ছে কি যে আমাদের একটা তারার মধ্যে, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা তারা, তারার মধ্যে কি কি গ্যাস আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, ধরো অক্সিজেন আছে, কার্বন আছে, কোনটার পরিমাণ, কোনটার নাম্বার ডেনসিটি কেমন আছে, সেই নাম্বার ডেনসিটির উপরে ডিপেন্ড করে। এই যে আমরা এখানে একটু আগে নাম্বার ডেনসিটি বের করেছি, এই যে এই জায়গাতে, এই নাম্বার ডেনসিটির উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে যেটা দেখার চেষ্টা করব অবজারভেশনে, কি যে এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে মেটালিসিটি যখন মাপতেছি, সেই জিনিসটা আমরা তো মনে করো দূর থেকে দেখতেছি, কথার কথা এখান থেকে দেখবো, দূর থেকে দেখবো, আমরা সর্বোচ্চ আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে যতটুকু করতে পারবো, হয় সারফেসে কি আছে দেখতে পাবো, সারফেসের খুব ক্লোজলি এলাকাতে কি কি আছে সেগুলো, সেই কম্পোজিশন তাই দেখতে পাবো, কম্পোজিশন অফ স্টার। এটার আরেকটা কারণ হচ্ছে তাহলে অনেকেই কোশ্চেন করতে পারে, ভাই তারের ভিতরে তো, অত ভিতরে তো দেখা সম্ভব না, জিনিসটা তো দেখতে অনেকটা হচ্ছে অস্বচ্ছ একটা বলের মতো। যেটা হয়, তার যখন হচ্ছে আহ এভলিউশনারি ফেজে ভ্যারিয়েবল স্টারে পরিণত হয়, মনে করো একটা স্টার ছিল এই সাইজের, ও একটা পর্যায়ে কাপ্পা মেকানিজম নামে একটা মেকানিজমের কারণে সে কি করে, মাঝে মাঝে ফুলে ওঠে, দিয়ে আবার তার একটা পর্যায়ে কি করে, ছোট হয়ে যায়, চুপসে হয়ে যায়। তো এই যে বড় হওয়া ছোট হওয়ার যে ফেজটাতে দেখা যায় অনেক সময়তে বাইরের লেয়ার গুলার যে ম্যাটেরিয়াল গুলা থাকে, এই বাইরের লেয়ার গুলার যে ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়াল গুলা তারা কি করে, অনেক সময়তেই ইজেক্ট করে ফেলে। তো বাইরের লেয়ারের যে ম্যাটেরিয়াল গুলো ছিল যেগুলো ইজেক্ট করে মহাকাশে ছড়িয়ে যায়, তার আশপাশে একটা মেঘের মতো তৈরি হয়, আবরণ তৈরি হয়, সেই আবরণে যেটা পদার্থগুলো থাকে, সেই আবরণের পদার্থগুলাই তো হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি। অবজার্ভ করবো কিভাবে? অবজার্ভ করার জন্য আমরা যেটা করি, আমরা এখানে স্পেকট্রোস্কোপি ইউজ করি। কিভাবে কাজ করি? আমরা এই বাইরের ম্যাটেরিয়াল গুলা কি করব, স্পেকট্রা নিব, মনে করো ল্যামডা এর পাশে, এর পাশে হচ্ছে ইন্টেন্সিটি। ওকে, তো যখন আমরা স্পেকট্রা নিব, এরকম একটা স্পেকট্রাল এনার্জি ডিস্ট্রিবিউশন হওয়ার কথা। তো আমরা জানি কি যে কোনো আলো আসতে লাগে এখানে, স্টারটা তো এখানে, তো স্টারের আলো আসতে লাগে যেটা হবে, এই যে বাইরের লেয়ার আছে একটা, স্টারের বাইরে যে একটা, ওই স্টারেরই ইজেক্ট করা মাসের কারণে, ভরের কারণে যে একটা মেঘের মতো তৈরি হলো, এখান দিয়ে যখন ফোটনটা আসবে, তখন কি হবে, নির্দিষ্ট পরিমাণ এনার্জি, ডেল ই পরিমাণ এনার্জি সে শোষণ করে নেবে। শোষণ করে নেওয়ার কারণে আমরা স্পেকট্রোস্কোপি ক্লাসগুলোতে শিখেছি যেটা হয় কি যে অ্যাবজর্পশন লাইনের সৃষ্টি হয়। এখন আমরা কিভাবে বুঝবো এটা কোন ম্যাটেরিয়ালের জন্য অ্যাবজর্পশন হচ্ছে? তো আমরা যেটা জানবো, ডেল্টা ই ইজিক্যাল টু এইচ নিউ, এই পরিমাণ এনার্জি যে শোষণ করেছে, যে মলিকুল শোষণ করেছে, যে আমরা ল্যাবরেটরিতে মেপে দেখেছি কি যে একটা নির্দিষ্ট মলিকুলের এত পরিমাণ এনার্জি ট্রানজিশন ঘটলে সে আমাদের স্পেকট্রাল এনার্জি ডিস্ট্রিবিউশনে বা আমাদের যে স্পেকট্রা আছে, স্পেকট্রাতে মনে করো এটা এই পাশে ল্যামডা, স্পেকট্রাতে এই জায়গাতে কালো দাগ করে, মনে করো এই এই জায়গাতে কালো দাগ করার জন্য দায়ী মনে করে নিলাম অক্সিজেন, বা এখানে কালো দাগ করার জন্য দায়ী হচ্ছে মনে করো আমি ধরে নিলাম কার্বন, এই জায়গাতে কালো, আমি এটা জানি না এক্সাক্ট নেম, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এখানে ওর জন্য মনে করো ফেরাম। তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো কি যে কোন মলিকুলের জন্য কোন অ্যাবজর্পশন লাইনটা হচ্ছে। তারপরে ওই স্পেকট্রা কাউন্ট করে, স্পেকট্রা ডেনসিটি কাউন্ট করে, সেটা থেকে আমরা যেটা বের করতে পারবো আলটিমেটলি, সেটা থেকে আমরা বের করতে পারবো হচ্ছে নাম্বার ডেনসিটি অফ পার্টিকুলার, মনে করো মেটাল, বা নাম্বার ডেনসিটি অফ, মনে করো আমরা বের করতে পারবো নাম্বার ডেনসিটি অফ হাইড্রোজেন, কি যে ওই অ্যাটমসফিয়ার থেকে পার মোলে কি পরিমাণ হচ্ছে ইয়া থাকা সম্ভব, হাইড্রোজেন থাকা সম্ভব, কিংবা ফেরাম আয়রন থাকা সম্ভব। এই নাম্বার ডেনসিটি নিয়ে মেটালিসিটিকে ডিফাইন করা হয়েছে এভাবে। মেটালিসিটি, মেটালিসিটি কে লেখা হয় হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফেরাম ডিভাইডেড বাই হাইড্রোজেন ইজ ইকুয়াল টু
log number density of ferrum divided by number density of hydrogen for particular star divided by log number density of ferrum divided by number density of hydrogen for our sun। এই সংজ্ঞা যদি আমরা নিয়ে যাই, তাহলে এই সংজ্ঞা থেকে আমরা যেটা জানি কি যে ফেরাম এই মানটা ফর আওয়ার স্টার হচ্ছে 0। এখন এইভাবে আমরা তুলনা করে দেখতে পারবো কি যে হচ্ছে একটা তারার ধাতবতা কত, তাহলে একটা সীমা দরকার আমাদের। এই সীমাটা কিভাবে কাজ করে তার আগে আমাদের বোঝা লাগবে কি যে হচ্ছে কথার কথা এটা যদি মেটালিসিটি কোন স্টারের জন্য -1 হওয়ার মানে কি, এই জিনিসটা কিন্তু লগারিদম স্কেলে কাজ করে। লগারিদম স্কেলে কাজ করার মানে বোঝাচ্ছে কি যে এই তারাতে, এই যে এই পার্টিকুলার তারাতে লোহার পরিমাণ হবে হচ্ছে আমাদের সানের 1/10 অফ আওয়ার সান। লোহার পরিমাণ হবে হচ্ছে ফেরাম কাউন্ট হবে হচ্ছে 1/10 অফ আওয়ার সান। এটা লগারিদমিক ভাবে কাজ করে, ঠিক আছে? তো এখন আমরা এই জিনিসটাকে, তাহলে একটা আমাদের সীমা দরকার। আচ্ছা, তার আগে আমি এখানে আরেকটা ভাবে ডিফাইন করে নিতাম। আমরা যদি হচ্ছে ফেরামকে এভাবেও ডিফাইন করতে পারি, ফেরাম বাই হাইড্রোজেন থার্ড ব্র্যাকেট is equal to log z minus x for stars minus z minus x for sun, যেটার ভ্যালু আসে হচ্ছে z, সরি, z minus x star 1.61। তো এই ইকুয়েশনটা আমাদের খুব একটা ইউজ করা লাগবে না, জেনে রাখা ভালো। যদি কোনো প্রবলেমে দেয় তাহলে এই জিনিসটা ভয় পাওয়ার কিছু নাই। জেড মানে আমরা জানি, এক্স মানে আমরা জানি, যে এরকম একটা ইকুয়েশনও চোখে পড়তে পারে। আবারও মেন কথায় ফিরে যায় কি যে আমাদের তো এখন জানা লাগবে কি যে এই মেটালিস্টির সীমা কি। আমরা জানি সূর্যের জন্য 0, তাহলে আমাদের মহাকাশে যতগুলো তারা অবজার্ভ করা গেছে তাহলে সেগুলোর জন্য সীমাটা কেমন, রেঞ্জ অফ মেটালিসিটি, সেই রেঞ্জটা তুমি যদি খেয়াল করো, সবচেয়ে এখানে একটা ডেফিনেশন করবো, আগে লিখে নি। এখানে একটা ডেফিনেশন আমি দিয়ে দিই, হ্যাঁ, যে যেসব তারার মেটালিসিটি আমাদের থেকে কম, সানের চেয়ে কম, মানে মাইনাসের দিকে, তাদেরকে বলা হবে হচ্ছে মেটাল পোর। আর যাদের হচ্ছে মেটালিসিটি সানের চেয়ে বেশি তাদেরকে বলা হবে হচ্ছে কি মেটাল রিচ। ওকে, মেটাল পোর মেটাল রিচের সাথে আবার হচ্ছে আমাদের স্টার ফরমেশন, স্টার কোথা থেকে তৈরি হচ্ছে, স্টারের জন্মের ইতিহাসের আবার একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক নিয়ে আসতে লেগে যেটা 1944 সালে বিজ্ঞানী হচ্ছে অ্যাস্ট্রোনমার ওয়াল্টার বার্ডে মোটামুটি হচ্ছে একটা ডেফিনেশন দিয়েছে কি যে পপুলেশন, তারের জনসংখ্যাকে বা পপুলেশনকে ভাগ করেছে হচ্ছে তিনটা ভাগে। তিনটা ভাগে না তো, উনি ইনিশিয়ালি করেছিল একটা, দুইটা ভাগে। তো পপুলেশন 1 হচ্ছে তোমার মেটাল রিচ তারা থেকে তৈরি, মেটাল রিচ তারা থেকে তৈরি স্টার্স। আর পপুলেশন 2 হচ্ছে মেটাল পোর স্টার্স থেকে তৈরি। এখন তোমরা চিন্তা করো কি যে আমাদের সৌরজগতে মেন মাস আছে, পুরা সৌরজগতে মেন ভরটা আছে হচ্ছে কোথায়, সূর্যে। তো
আগে তো গোটা সৌরজগতের মেন মাসগুলো সূর্যতে একত্রিত হয়ে তারপরে না হয়তো তার গ্রহতে যদি বেঁচে যায় সেগুলো তারপরে যাবে। এখান থেকে আমরা একটা অ্যাজাম্পশনে আসতে পারি কি যে দেখো যে আহ সূর্য মেজরিটি অফ ভর নিয়ে নিয়েছে, তারপরেও বাকি কিছুকে ভর হচ্ছে আমাদের পৃথিবীতে আছে। আর পৃথিবীতে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লোহা আমরা দৈনন্দিন জীবনে কাজ করি নিয়ে মানে ব্যবহার করি, লোহা পাই। তাহলে আমাদের স্টার, আমাদের সান, পপুলেশন 1 স্টার না পপুলেশন 2 স্টার? এটা কেউ আমাকে অ্যান্সার দাও তো, কি হতে পারে? হচ্ছে সান হচ্ছে পপুলেশন 2 স্টার। তো হাইপোথেটিক্যালি আরেকটা ধরনের হচ্ছে স্টার আমরা হচ্ছে আন্দাজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে পপুলেশন 3 স্টার। এই পপুলেশন 3 স্টার হচ্ছে পপুলেশন 3 স্টার এক্সট্রিমলি মেটাল পোর স্টার। ধরা হয় বিগ ব্যাং এর পরে প্রাইমোর্ডিয়াল যে তারাগুলো তৈরি হয়েছিল সেই তারাগুলো হচ্ছে পপুলেশন 3 স্টার ছিল। ঠিক আছে, মানে অত্যন্ত ধাতু দরিদ্র, যেটা বাংলাদেশ যদি বলি। তো এই হলো আমাদের মোটামুটি মেটালিস্টির কাহিনী। এখন মেটালিসিটি থেকে আমরা যেটা করতে পারবো কি যে স্টারের স্টারের ফরমেশনের উপরে কিছু কমেন্ট করতে পারবো। এখন আমাকে কেউ একজন একটু বলো যে মেটালিসিটি জিনিসটা আর মেটাল জিনিসটা তোমার কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের অবজার্ভ মানে আমাদের স্টার ফরমেশনের জন্য? মেটাল বেশি ইম্পর্টেন্ট না মেটালিসিটি বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, এখানে চিন্তা করার একটা বিষয় আছে। দেখো, যখন একটা তারা আছে, মনে করো এটা একটা তারা, তার নিউক্লিয় বিক্রিয়া কিন্তু ঘটছে হচ্ছে সেন্টারের দিকে। আর সেন্টারের দিকে নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর পরে সে কি ফর্ম করতেছে? মেটাল ফর্ম করতেছে। মেটাল সেন্টারের দিকে যদি থাকে, তো তার তো ইন জেনারেল হচ্ছে বাইরের দিকে আসার কথা না। মানে ছোট ছোট তারাগুলার যদি মেটাল ফর্মও করে, আর আমরা জানি কোন তারার মধ্যে সর্বোচ্চ যে মেটাল তৈরি করতে পারে সেটাই হচ্ছে ফেরাম। কারণ ফেরামের পরে যেটা হয়, ফেরামের পর্যন্ত যদি কোনো নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাতে যাই, তাহলে নিউক্লিয়ার বিক্রিয়াটা তাপ উৎপাদী হয় না, তাপ হারি হয়ে যায়, মানে সে উল্টায় তাপ গ্রহণ করা শুরু করে। তখন কোর কোলাপস ঘটে দিয়ে আমাদের যে সুপারনোভা হয়, যেখানে টাইপ 1A সুপারনোভা বলে, কোর কোলাপস সুপারনোভা বলে, যেটার কারণে যেটা হয় এই যে হচ্ছে এই সুপারনোভা নিউক্লিওসিনথেসিসের মাধ্যমে তারপরে হচ্ছে ফেরাম সহ, মানে হচ্ছে লোহা সহ আরো বড় বড় যে মেটাল গুলো আছে আমরা পৃথিবীতে পাই, সেগুলো তৈরি হয়। তো এই জন্যই আমরা হচ্ছে মেটালিস্টে কাউন্ট করি, তখন আমরা হচ্ছে ফেরাম নিয়ে বেশি কাজ করি। ফেরাম ছাড়াও অন্যান্য মেটালিস্ট নিয়ে, অন্যান্য মেটাল নিয়ে কাজ করা যেতে পারে। যেমন হচ্ছে অনেক সময় আমি দেখেছি আহ ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করতে, কথার কথা। ঠিক আছে, তো এখন এখন আমাদের কনটেক্সটের উপরে ডিপেন্ড করে আমাদের ঠিক করতে হবে কিন্তু আমরা কোন মেটাল নিয়ে কাজ করব। এইখানে আমাদের আরেকটা কিছু জিনিসপত্র মানে ক্লিয়ার করে নেওয়া উচিত। ঠিক আছে, তো এখানে আমরা একটা নতুন কনসেপ্ট জানবো। ধরো ইনিশিয়ালি একটা তারাতে তৈরি হচ্ছিল হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো তৈরি হচ্ছে কোথায়? এগুলো তৈরি হচ্ছে বিগ ব্যাং। তারপরে আসছে পপুলেশন 2। পপুলেশন মনে করো 2 আমরা ধরে আমাদের পপুলেশন 3 বলে একটা কিছু আছে। ওটা যদিও হাইপোথেটিক্যাল, ধরলাম পপুলেশন 3 বলে কিছু একটা আছে যেটাতে কোনো মেটাল নাই। তো মেটাল মনে করো কি তৈরি করলো? লিথিয়াম তৈরি করলো, বেরিয়াম তৈরি করলো, বা বোরন তৈরি করলো, খুবই লো, নাই। তারপরে পপুলেশন 2 আসলো, যে পপুলেশন 2 তে কি হলো আস্তে আস্তে টাইম যাওয়ার সাথে সাথে, আমরা এই পাশে টাইম বলি। তারপরে পপুলেশন 2 তে আমাদের সান আছে। এখানে মোটামুটি সবই পাওয়া যায়। হ্যাঁ, যেমন অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এমন ফেরামও পাওয়া যায়। আর পপুলেশন 1 স্টার, এই মুহূর্তে মহাকাশে যে তারাগুলো তৈরি হচ্ছে, যেটা স্টার ফরমেশন আমরা অ্যাক্টিভলি দেখতেছি, হ্যাঁ, স্টার ফর্মিং রিজন, সেটা হচ্ছে পপুলেশন 1। খেয়াল করো কি যে একটা তারাতে সর্বোচ্চ তৈরি হইতে পারে হচ্ছে ফেরাম, কিন্তু অনেক সেটা ডিপেন্ড করে তারার সাইজের উপর। ঠিক আছে, তারার সাইজের উপরে বলতে আমি কি বোঝাচ্ছি? দেখো,
একটা তারা, এখানে বলে দেওয়া উচিত তারার ভিতরে কোথায় নিউক্লিয়ার বিক্রিয়াটা ঘটবে সেটা তার রেডিয়াসের উপরে বা প্লেসের উপরে ডিপেন্ড করে না, সেটা ওই জায়গাতে কি পরিমাণ ভর আছে এবং ওই জায়গাতে কি পরিমাণ তাপ উৎপাদন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। মানে নট নেসেসারিলি যে অলওয়েজ কোরে তোমার নিউক্লিয়ার বিক্রিয়া ঘটবে, কোরের বাইরেও নিউক্লিয়ার বিক্রিয়া করতে পারে এই এলাকাতে, যদি এই এলাকাতে যে এই একটা বাবলের মধ্যে যথেষ্ট পরিমাণে ভর থাকে এবং যথেষ্ট পরিমাণে তাপ থাকে, যে তাপের কারণে হচ্ছে নিউক্লিয়ার সিনথেসিস করতে পারে। ঠিক আছে? তো ম্যাসিভ স্টার গুলা কি করতে পারে, সর্বোচ্চ ম্যাসিভ স্টার গুলা করেই হচ্ছে তোমার নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাতে পারে। তার সরি, ম্যাসিভ স্টার না, স্মল স্টাররা যেটা করতে পারে করেই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাতে পারে, তার লেয়ারে নিউক্লিয়ার বিক্রিয়াটা সাধারণত ঘটায় না, যেটাতে হেভি মেটাল তৈরি হবে। কিন্তু ম্যাসিভ স্টার, ইন জেনারেল ম্যাসিভ স্টাররা যেটা করতে পারে, তারা কোর সহ তার বাকি লেয়ার গুলো তো মেটাল রিচ এলিমেন্ট নিউক্লিওসিনথেসাইজ করতে পারে। আর এবং আমরা এটাও জানি কি যে কোনো তারা যদি অনেক ম্যাসিভ হয়, জায়ান্ট হয়, সেই জায়ান্ট তারাগুলো হচ্ছে ভ্যারিয়েবল স্টারে তৈরি হয়। ভ্যারিয়েবল স্টার থেকে মাস রিজেকশনের কারণে যেটা হতে পারে আশপাশের এনভায়রনমেন্টে মেটাল রিচ এলিমেন্ট ছড়িয়ে যেতে পারে। তো ম্যাসিভ স্টার যেখানে আছে সেই জায়গাতে এলাকাটা তোমার মেটাল রিচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? আর স্মল স্টার যেগুলো আছে, যেগুলো তো কোরের মধ্যেই তাদের মেটালটা থেকে যায়, কোরের বাইরের দিকে তো আসছে না। তাহলে যেটা হয় কি যে যেখানে হচ্ছে তোমার আহ জাস্ট ডোয়ার্ফ স্টার আছে, মেইন সিকোয়েন্স স্টার আছে, মেইন সিকোয়েন্স আশেপাশের যে এনভায়রনমেন্ট গুলা সেগুলো অতটা মেটাল রিচ হয় না। ভিতরে যদিও মেটাল তৈরি হচ্ছে তো হয় না, তাও আমাদের অত মেটাল আমরা দেখতে পাই না। তাহলে এখন যে প্রসেসে আমাদের এখন জানতে হবে কি যে কোন প্রসেসে কি তৈরি হয়। তো হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হওয়ার যে আমাদের প্রসেসটা, সেটাকে যে সে নিউক্লিয়ার সিনথেসিসের প্রসেসটা, সেটাকে আমরা ইঞ্জিনিয়ার বলি পিপি চেন। তারপরে তোমার আরো ভালো ভালো এবং ভারী মৌল তৈরি হওয়ার যে প্রসেস গুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার সিএনও সাইকেল। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মাস তারের জন্য হয়। ইন্টারমিডিয়েট মাস বলতে পারো হচ্ছে তোমার আমাদের সানের চেয়ে একটু বড়, যেখানে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা চক্র ঘটিয়ে একটার পর একটা তৈরি হতে পারে হাইড্রোজেন, হিলিয়াম, এরকম মেটাল, এরকম এলিমেন্ট নিয়ে একটা চক্র তৈরি করে হচ্ছে তোমার মোটামুটি এই কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন তৈরি করে। আর আরেকটা জিনিস যেটাতে হচ্ছে সবচেয়ে ভারী ভারী এলিমেন্ট গুলো তৈরি হয়, সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এভাবে ট্রিপল আলফা প্রসেস। ট্রিপল আলফা প্রসেস। অর আমরা এখানে কি করব, আলফা পার্টিকেল ক্যাপচার করার মাধ্যমে এর আগের মৌল একটা আলফা পার্টিকেল ক্যাপচার করলো, আরেকটা মৌলতে পরিণত হয়ে গেল। ওই মৌল আবার একটা আলফা পার্টিকেল ক্যাপচার করলো, মানে একটা মৌল ছিল, ও একটা আলফা পার্টিকেল ক্যাপচার করলো দিয়ে আরেকটা ম্যাটেরিয়ালে রূপান্তরিত হয়ে গেল, আবার সে আলফা নিল, নিয়ে আবার সে কি করলো, আরেকটা মৌলতে রূপান্তরিত হয়ে গেল। এরকম করে যে, আমি সহজে বুঝাচ্ছি, জিনিসটা হয়তো এত সহজ হয় না, কিন্তু আলফা ক্যাপচারের মাধ্যমে, আলফা পার্টিকেল ক্যাপচারের মধ্যে, আলফা পার্টিকেল কি জিনিস, আলফা পার্টিকেল হচ্ছে আমাদের হিলিয়াম বলা যেতে পারে, হিলিয়াম কণাই বলা যেতে পারে। ঠিক আছে? তো এই প্রসেসে আলফা ক্যাপচারের মাধ্যমে যে ধরনের মৌলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় হচ্ছে আলফা এলিমেন্ট। কি বলা হয়? আলফা এলিমেন্ট। আলফা এলিমেন্ট। ঠিক আছে? তো আলফা এলিমেন্টস এর মধ্যে কি হয়, আমরা এখন যেটা বলতে পারি আলফা এলিমেন্ট গুলো কি। আলফা এলিমেন্ট হচ্ছে, আমরা ধরি যদি এক্স কথার কথা, সেটা হচ্ছে তোমার হইতে পারে হচ্ছে কার্বন, অক্সিজেন, নিয়ন, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, আর্গন, ক্যালসিয়াম, তারপরে ওটা মনে হয় টাইটানিয়াম। তো দেখতেছো কি যে এই জিনিসগুলা আসলে তারার কেন্দ্রে আলফা ক্যাপচারের মাধ্যমে তৈরি হইতে পারে। তো এখন আমরা নতুন একটা জিনিস ডিফাইন করব, যেটাকে বলা হচ্ছে কি আলফা ইনহ্যান্সমেন্ট, which is
আমরা এবার কি করবো, আলফা ডিভাইডেড বাই ফেরাম লিখবো। এটাকে এভাবে লেখা যায়, লগ এন এক্স ডিভাইডেড বাই এন ফেরাম ফর স্টার মাইনাস লগ এন এক্স ডিভাইডেড বাই এন ফেরাম নাম্বার ডেন্সিটি অফ ফেরাম অফ সান। অনেকটা সাধারণ মেটাল ইলেকট্রিসিটির সাথেই, মানে একই রকমই জিনিস, একই জিনিসই, কিন্তু এটাকে বলা হবে আলফা এনহান্সমেন্ট। এর আগে আমরা শিখেছিলাম এখানে, তাই আমি লিখলাম এই যে এখানে, এটা হচ্ছে সাধারণ মেটালিসিটি। তাহলে এটাকে আমি সুন্দর করে বক্স করে রাখি। ঠিক আছে, ওকে। এবার এবার চিন্তা করো কি যে আমি যদি একটা প্লট তৈরি করার চেষ্টা করি, প্লটটা দেখতে এরকম, যার এক্স অ্যাক্সিসে আমি রাখলাম হচ্ছে সাধারণ মেটালিসিটি, ফেরাম বা হাইড্রোজেন, আর ওয়াই অ্যাক্সিসে রাখলাম হচ্ছে আলফা এনহ্যান্সমেন্ট। তাহলে এই গ্রাফটা কেমন হওয়া উচিত? এখানে আমরা হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিব। তোমরা এটা চিন্তা করা উচিত যে গ্রাফটা কিভাবে হবে, চিন্তা করো। তারপরে হচ্ছে আমরা 5 মিনিট পর ফেরত আসছি। আচ্ছা, আমরা আবারও চলে এসেছি। তো কোশ্চেন ছিল কি যে যদি আমরা এক্স অক্ষে আয়রন অ্যাবান্ডেন্স বা আয়রন মেটালিসিটি রাখি, ওয়াই অক্ষে আলফা অ্যাবান্ডেন্স বা হচ্ছে আলফা আলফা মৌলগুলোর যে নাম্বার ডেন্সিটি ডিভাইডেড বাই ফেরাম মলের নাম্বার ডেন্সিটির যে অনুপাতটা, সেটা আলফা অ্যাবান্ডেন্স বলছি, সেটা রাখি, তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হবে? এখন আমার কাছে হচ্ছে অপশন হচ্ছে কি, অপশন গুলো এরকম হতে পারে, কিন্তু আমার কাছে একটা স্মল স্টার আছে, আমার কাছে একটা বিগ স্টার আছে। যেটাই হোক না কেন, স্মল স্টার আমরা এর আগেই বলে দিলাম যে হচ্ছে কি হবে, সেন্টারের দিকে মেটাল তৈরি করবে, আর বিগ ম্যাসিভ স্টার নট নেসেসারিলি সেন্টারের দিকেই হচ্ছে মেটাল তৈরি করবে, সে সাইডেও মেটাল তৈরি করতে পারে। ঠিক আছে, এখন যেটাই করো না কেন, তারা হচ্ছে এই টাইপ 1 সুপারনোভাতে, টাইপ 1A সুপারনোভাতে তারা যেটা করে, আশপাশের ইন্টারস্টেলার মিডিয়ামে মেটালের কাউন্ট দিন দিন বাড়াতেই থাকে, দিন দিন বাড়াইতেই থাকে। তো যেটা হয় আলটিমেটলি কি যে আমাদের টাইপ 1A সুপারনোভাতে শুধু কি হওয়া সম্ভব, ফেরাম তৈরি হওয়া সম্ভব, ফেরাম তৈরি হওয়া সম্ভব। কিন্তু ম্যাসিভ স্টার যেটা করে কি যে হচ্ছে তোমার আম, যে ইনিশিয়ালি যে বাইরের দিকে যে ম্যাটেরিয়াল গুলো আসলে ইজেক্ট করে দেওয়ার মাধ্যমে ইনজাল কি করে, ইন্টারস্টেলার মিডিয়ামের আলফা অ্যাবান্ডেন্স বৃদ্ধি করে, তাই তো। আলফা মানে সে তো ফেরাম তৈরি করতে পারে না ম্যাসিভ স্টারের বাইরের দিকের এলাকাগুলো। হ্যাঁ, ভিতরে শুধু কেন্দ্রে তৈরি হবে ফেরাম, যেটা তৈরি হওয়ার জন্য আবার টাইপ 1 সুপার লাগবে। কিন্তু বাইরের দিকে যে স্বল্প মেটাল গুলো দরকার, যে মেটাল গুলো আমরা উপর লিখেছি এক্স দিয়ে, সেগুলো তো সে বাইরের দিকে তৈরি করতে পারে মেসেজ স্টার গুলা। আর ওগুলো যদি ইজেক্ট করে দেয়, তাহলে প্রথমের দিকে কি থাকে, ইন্টারস্টেলার মিডিয়ামের টাইমের সাথে সাথে এই যে আমাদের যে ইয়াটা ছিল, আলফা অ্যাবান্ডেন্স এর পরিমাণ ছিল, তা মোটামুটি স্টেবল থাকে, এরকম একটা জায়গাতে থাকে, কথার কথা। দেন এই যে ইন্টারস্টেলার মিডিয়াম থেকে যদি হচ্ছে আবার কি তারা, এটা মনে করো পপুলেশন 2 তারা তৈরি হয়, P2 তারা তৈরি হয়, যেই তারা নিয়ে আবার হচ্ছে একটা তারা তৈরি হয়ে আবার হচ্ছে সে টাইপ 1 সুপারনোভা করে। এমনিতেই যেটা হয় কি যে আগের পপুলেশন 1, পপুলেশন, হ্যাঁ, ওকে, তো পপুলেশন
তারা বা পপুলেশন 2 তারা থেকে যে তারাগুলো তৈরি হচ্ছে বর্তমানে, সেই তারাগুলো এমনিতেই হচ্ছে তোমার আস্তে আস্তে মেটাল রিচ ইনভায়রনমেন্টেই তৈরি হয়, আবার মেটাল তৈরি করে। ওভারঅল আমরা কি করতে থাকি, মেটাল তৈরি করতেই থাকি, হাইড্রোজেনকে সংশ্লেষণ করে হিলিয়াম করে তারপরে আস্তে আস্তে বড় মৌল তৈরি করতে তৈরি এলিমেন্ট তৈরি করতে থাকি। ইন জেনারেল শুরুর দিকে আলফা ভ্যালেন্স তাই জন্য স্টেবল থাকে ইন্টারস্টেলার মিডিয়ামে। তারপরে একটা ক্যাটালিস্ট কিছু একটা করে, ক্যাটালিস্টকে সি দিয়ে লিখলাম। এই করার কারণে হঠাৎ করে কি হয়, আলফা ভ্যালেন্স কমে থাকে। এই আলফা পার্টিকেল গুলা আবার নিজেদের মধ্যে সংশ্লেষণ করে টাইপ 1 সুপারনোভার মাধ্যমে কি ঘটায়, টাইপ 1 সুপারনোভার মাধ্যমে কি ঘটায়, সে আবার ফেরাম আরো ভারী মৌল তৈরি করে বা ফেরাম কাউন্ট বাড়া শুরু করে। ঠিক আছে, তাহলে কি হবে, একটা ক্যাটালিস্টের কারণে হয় সুপারনোভা হতে পারে, বা ম্যাক্সিভ স্টারের সংঘর্ষ হতে পারে, বা হতে পারে নিউট্রন স্টারের ব্ল্যাক হোলের সংঘর্ষ হতে পারে, যেটাই হোক না কেন, সে সংঘর্ষ মঙ্ঘর্ষ করার কারণে আবার নিউক্লিওসিনথেসিস ঘটায়। হঠাৎ করেই সে হচ্ছে নামা শুরু করে, আলফা ভ্যালেন্স কমা শুরু করে। আর হঠাৎ করে কি হয়, প্রথমে ধরো ফেরাম অ্যাবান্ডেন্স ছিলই না, ফেরাম অ্যাবান্ডেন্সটা এরকম বাড়া শুরু করে। তো একটা পর্যায়ে কি হবে, এটা থাকবে হচ্ছে, এটা কমতে শুরু করবে, আর এটা বাড়া শুরু করবে। ক্যাটালিস্টটা কি সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই ফ্লপটা হবে। ক্যাটালিস্টটা যদি একটা সুপারনোভা হয়, যেখানে সুপারনোভার কারণে হচ্ছে তোমার আহ অনেক বেশি হচ্ছে তোমার টাইপ 1 সুপারনোভা হয়েছে আশেপাশে এলাকাতে, বা হচ্ছে পপুলেশনটা আগে থেকেই অনেক মেটাল রিচ ছিল, তারপরে আবার হচ্ছে তোমার আহ, কিছু একটা ক্যাটালিস্টের কারণে যেটাই হোক ফেরামের কাউন্ট বেড়েছে। তো যেটাই হোক না কেন, মহাবিশ্বে এখন যেটা হবে, আলফা কাউন্টের চেয়ে আস্তে 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 ফেরাম কাউন্ট বাড়তে থাকবে। তো তুমি যদি, এখানেই আসে আমাদের দুটা জিনিস, কি, একটা হচ্ছে ইনিশিয়াল মাস ফাংশন, আর একটা হচ্ছে তার ফরমেশন রেট। যদি ইনিশিয়াল মাস ফাংশন বাড়তে থাকে, এই আইএমএফ বাড়তে থাকে, তাহলে আলফা ভ্যালেন্সও বাড়ে। ঠিক আছে, আর যদি এই জিনিসটা, এই কাপটা এদিকে ঠেলবে, যদি স্টার ফরমেশন রেট বেশি হয়, তাহলে কি হবে, এই কাপটা এদিকে ঠেলবে, আর আমার আস্তে আস্তে তোমার ফেরামের কাউন্টটা বাড়তে থাকবে। ঠিক আছে, এই কার্ভটা কত উঁচু হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে ইনিশিয়াল মাস ফাংশনের উপরে, আর কার্ভটা কত ডানের দিকে হেলবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে, স্টার ফরমেশনের উপরে। তাহলে আমাদের এখন জানা লাগবে এই দুটার মানে কি। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি মেটালিস্ট্রি। তো মেটালিস্ট্রি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না, আইএমএফ কি বললেন যে? আইএমএফ এখনো কিছু বলি নাই। আইএমএফ কে আপাতত বলবো হচ্ছে ইনিশিয়াল মাস ফাংশন ডিফাইন করবো, এখনো কিছু বলি নাই। আর এসএফআর মানে হচ্ছে স্টার ফরমেশন রেট। তো এই দুইটা এখনো ডিফাইন করে দেই নাই, জাস্ট বলে রাখতেছি, এখন আমরা ডিফাইন করবো। মেটালিসিটি নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই বলুন। একটু আগের স্লাইডে যাবেন, যে স্লাইডে ওই যে রেঞ্জটা দিয়েছিলেন, মানে মেটেরিয়ালস। এই যে ভাই, এই যে আমরা ধরছি -4.5, এটার ওই সাইডের লিমিট কি, মানে মেটাল পুর হওয়ার? বুঝলাম না, আরেকবার যদি কোশ্চেনটা করিস। মানে এই যে মেটাল পুর, এই যে -4.5 এর দিকে দিলেন, মানে এটা কত থেকে শুরু হয়ে সানের মাইনাস, রেসপেক্টে? সানের জন্য কত? সানের তো সানের এই জন্য যে তো জিরো। 0। হ্যাঁ, তার মানে হচ্ছে কোন স্টার যদি হচ্ছে -1 হয়, তাহলে তার ফেরামের কাউন্ট সানের তুলনায় 10 ভাগের 1 ভাগ। তার মানে যদি ফেরাম কাউন্ট তার হচ্ছে 2 হয়, -2 হয়, -2 করেসপন্ডস টু কত, 1, 100 ভাগের 1 ভাগ। -3 মানে কত, 1000 ভাগের 1 ভাগ। -4 মানে কত, আর একটা শূন্য বাড়বে। এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এক্সপোনেনশিয়ালি বাড়ছে না লগারিদমিক ভাবে বাড়ছে, এক্সপোনেনশিয়াল ওই তো মানে লগারিদম। মানে ওই তো হ্যাঁ, একই, হ্যাঁ। তো এটা এইভাবে সবচেয়ে লোয়েস্ট মেটালিসিটির যে তার অবজার্ভ করা গেছে সেটা হচ্ছে -4.5। আর হাইয়েস্ট মেটালিসিটি যে তারা এ পর্যন্ত অবজার্ভ করা গেছে, তার মানে কি, যদি +1 হয়, সূর্যেরও 10 গুণ মেটালিসিটি। তো এত মেটালিসিটি তো হচ্ছে তোর আহ, এখন এই মুহূর্তে মহাবিশ্বে পসিবল না, পসিবল না। যেটা পসিবল সেই অনুযায়ী
মাইনাসের দিকে যে রেঞ্জটা বেশি, প্লাসের দিকে রেঞ্জটা কম। কারণ এখনো তো আমাদের ইন্টারস্টেলার মিডিয়ামেরও তো মেটালিসিটি কাউন্টে আস্তে আস্তে তো বাড়তে হবে। তাহলে কেন হচ্ছে একটা স্টারের মধ্যে মেটালিসিটি বাড়বে? এটাই তো আমরা বুঝলাম। এটা যদি বুঝে থাকিস তাহলে এখন আমরা কয়টা গ্রাফ দেখবো, যে গ্রাফের উপরে আমরা দেখবো কি যে মেটালিসিটি ইফেক্টস এবং মেটালিসিটি পুরো ডিস্ট্রিবিউশনটা কিভাবে করছে। একটা একটা করে গ্রাফ দেখা শুরু করি। তো এটাই আমরা দেখালাম কি যে এই যে আলফা এনহান্সমেন্টের এই ডায়াগ্রামটাই আমরা পেলাম। যেটা হচ্ছে আমরা কি দেখতেছি, আমরা এখানে এই যে লালটা হচ্ছে তোর কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এসএফআর কেমন হচ্ছে, আর হচ্ছে ইনিশিয়াল মাস ফাংশন কেমন হচ্ছে। তো আর টাইপ ওয়ান সুপারনোভা যদি বেশি হয় তাহলে যেটা হবে, আলফা এলিমেন্ট কমে কিসের পরিমাণ বাড়বে, আয়রন অ্যাবান্ডেন্স বাড়বে, এখানে এটা বলে দিয়েছে। আর ইন জেনারেল স্টার ফর্মেশন যখন হয়, স্টেলার পপুলেশনে আলফা অ্যাবান্ডেন্স এর পরিমাণটা এমনিতেই আগে থেকেই বেশি থাকে, কারণ টেনসেলার মিডিয়ামটা এইভাবে তৈরি হয়েছে। তো এটা যদি হচ্ছে আমরা এখন এই এমজি ভার্সেস ফেরাম, এই জিনিসটা কি আলফা অ্যাবান্ডেন্স, এখানে আলফা পার্টিকেলটা আমরা ধরে নিয়েছি ম্যাগনেসিয়াম। এটা যদি আমাদের সোলার মিল্কি ওয়ের জন্য দেখি, তাহলে ডায়াগ্রামটা দেখতে এরকম। তার মানে দেখতেই পাচ্ছিস দুটা জায়গাতে পপুলেশন বেশি। কোন কোন জায়গাতে পপুলেশন বেশি? একটা হচ্ছে এই জায়গাতে দেখে বোঝা যাচ্ছে একটা পপুলেশন বেশি, এই জায়গাতে পপুলেশন বেশি, এটাই হওয়ার কথা ছিল। আর এই দুটার মধ্যে একটা শার্প এরকম একটা লাইন হয়তো বেস্ট ফিট লাইন আনতে পারি আমরা। হ্যাঁ, এখন যেটা হবে কি যে আমরা যদি পুরা কোন দুটা রাশির মধ্যে সম্পর্ক দেখতে চাই, সম্পর্কটা যদি এরকম হয় কি যে একটার সাথে দুটাই বাড়তেছে, তাহলে এই সম্পর্কটা হচ্ছে লিনিয়ার রেগ্রেশন দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, যে একটা রাশির সাথে এক্স আর ওয়াই বোথ যদি হচ্ছে একটা লিনিয়ার সম্পর্ক করে বাড়তে থাকে, সেক্ষেত্রে লিনিয়ার রেগ্রেশন বের করা হচ্ছে আমাদের জন্য ইজি। এখানে আমরা একটা লিনিয়ার সম্পর্ক দেখতে পাচ্ছি, গ্রাফের মধ্যে এটা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে একটা জিনিস যদি কমে, এক্স যদি হচ্ছে হ্যাঁ বলি ওয়াই যদি হচ্ছে তোর কমে, এক্স হচ্ছে ওয়াই, আচ্ছা এখানে জিনিসটা এভাবে না বলি যে এলিমেন্ট ওয়ান এর, এলিমেন্ট ই ওয়ান এর যদি এক্স এর পরিমাণটা যেটাই হোক না কেন, এক্স এর পরিমাণ ওয়াই এর পরিমাণটার উপরে ডিপেন্ড করবে। আর ওয়াই এর পরিমাণটা এভাবে লিখি আমরা, ওয়াই এর পরিমাণটা যদি হচ্ছে কমে, এলিমেন্ট টু এর ওয়াই এর পরিমাণ বাড়ে। এই জিনিসটাও যদি একটা লিনিয়ার রিলেশন ফলো করে, এই ক্ষেত্রে আমরা যেটা করব, দুটা ই ওয়ান ই টু এর মধ্যে, ই1 আর ই2 এর মধ্যে যে সম্পর্কটা করার চেষ্টা করব সেটাকে বলবো হচ্ছে লিনিয়ার কোরিলেশন। লিনিয়ার কোরিলেশন, ঠিক আছে। হ্যাঁ, আমি আপাতত ওয়াই অ্যাক্সিস এর জিনিসপত্রগুলোকে ডিপেন্ড করছি। এখন এখানে যেটা বলতেছি যে ধরো ই1 কে দিয়ে বোঝাচ্ছি আমি আলফা অ্যাবান্ডেন্স, ই2 দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আয়রন অ্যাবান্ডেন্স। আমরা সময়ের সাথে দেখি দেখলাম যদি আলফা অ্যাবান্ডেন্স কমে, আয়রন অ্যাবান্ডেন্স বাড়ে। সেটা কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের চেঞ্জটা হচ্ছে। তাহলে আমরা যে কোরিলেশনটা দেখতে পাচ্ছি এটা আবার এক্স অ্যাক্সিস এরও দেখতে পারি কি যে যদি ডানে যায় তাহলে এটা হয়তো বাই আসবে, এরকম একটা সম্পর্ক থাকতে পারে হয়তো, কথার কথা। তো আমরা যে কাজটা করবো এই ধরনের সম্পর্ক বের করার জন্য, আমরা যে বের করবো হচ্ছে লিনিয়ার কোরিলেশন। লিনিয়ার কোরিলেশনকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে। তো এটার মান যদি পজিটিভ হয় তাহলে বলবো পজিটিভ কোরিলেশন, তার মানে দুটোর মধ্যে কোরিলেশন হচ্ছে একরকম। আর নেগেটিভ হলে নেগেটিভ কোরিলেশন। তো কোরিলেশন কোনটা কি বোঝায় এই মুহূর্তে আমার মনে নাই, তো ওটা আমরা হয়তো একটু পরে দেখতে পারি একটা কোশ্চিনে। তো এটা হচ্ছে আমাদের কি শিখলাম কি যে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি দুইটা পপুলেশন আছে আর কি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির জন্য দেখতে পেলাম। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হচ্ছে আলফা অ্যাবান্ডেন্স, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে ডিস্ক আছে। হ্যাঁ, আর আলফা অ্যাবান্ডেন্স অনুযায়ী হচ্ছে আমাদের মানে ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটার সাথে একটা আমাদের নাম্বার অফ স্টারের একটা সম্পর্ক দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের সান আছে জিরোতে, আমরা জানি কিছু সবকিছু জন্য মানে আলফা অ্যাভারেন্স যদি জিরো হয় সেটা আমরা সানের জন্য ধরে নিয়েছি, আয়রন অ্যাভারেন্স হচ্ছে আমরা জিরো ধরে নিয়েছি সানের জন্য। যে এইভাবে যদি দেখি তাহলে আমাদের মহাবিশ্বতে এটা এটা মনে হয় দেওয়া আছে হচ্ছে ড্রপ
জি ডরফের জন্য একটা মোটামুটি যত ধরনের জি ডরফ তারা দেখেছে, সেই জি ডরফের জন্য তারা হচ্ছে একটা কাউন্ট বের করেছে। দেখা গেল কি যে মোটামুটি এরকম একটা হিস্টোগ্রাম তৈরি করে, যেটা আমাদের সানটা এই হিস্টোগ্রামের মোটামুটি এই ধরনের স্টার গুলাই আমাদের মহাবিশ্বে যে কোনো ধরনের পপুলেশন অফ স্টারে বেশি তৈরি হয়। হ্যাঁ, এই ধরনের মেটালিস্টি তাই তো হওয়া উচিত, তাই না? কারণ আমাদের স্টারের মতো স্টার গুলো হচ্ছে মেন সিকুয়েন্স স্টার গুলো এখন বেশি ফর্ম হয়। এবং মেন সিকুয়েন্স স্টার আমাদের এখন যেটা তৈরি হচ্ছে সেগুলো তো হচ্ছে পপুলেশন টু স্টার্স, তারপরে আস্তে আস্তে পপুলেশন ওয়ান তার তৈরি হচ্ছে। যেটাই হোক না কেন হচ্ছে আমাদের সোলার টাইপের স্টার গুলারই কাউন্ট হচ্ছে, মেন সিকুয়েন্স স্টার গুলারই কাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি। ম্যাসিভ স্টার তৈরি হওয়া এখন খুবই রেট কমে গেছে। আর যেসব তারাগুলো সবচেয়ে বেশি তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সানের সমান বা সানের চেয়ে ছোট ধরনের তারা। তো এটার একটা আমাদের সম্পর্ক আমরা হিস্টোগ্রামটা হয়তো মাথায় রাখতে পারি, ফিউচারে আমাদের কাজে লাগতে পারে, নাম্বার অফ স্টার থেকে মেটালিসিটির সম্পর্ক কেমন। তারপরে এখানে আমরা আরো জিনিসপত্র দেখতে পাচ্ছি কি যে টাইমের সাথে ইয়াং স্টার অ্যান্ড ওল্ড স্টারের মধ্যে তার বয়সের সাথে মেটালিসিটির সম্পর্ক দেখো দেখো এই যে যখন হচ্ছে এই পাশে হচ্ছে আয়রন অ্যাবান্ডেন্স, উপরের দিকে হচ্ছে কি দেওয়া আছে, 0, এটা মানে 0. ওখানে -1, এখানে 0.5, 0, ওটা +5, এটাই মনে হয় হওয়া উচিত। একটু আমরা জুম করে দেখি গ্রাফটা একটু। আর এটা 0.5 আর কি। তো এখানে দেওয়া আছে হচ্ছে এই দুটা গ্রাফ আমরা খেয়াল করি। সরি ফর ডিস্টারবেন্স। আচ্ছা, এই গ্রাফটা খেয়াল করো। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি এখানে লিখে দিই এটা -1, এটা 0.5, মাইনাস এটা 0, আর এটা 0.5। তো ইয়াং স্টার গুলা যেগুলা মেটাল রিচ তারা গুলা, সেগুলোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ মেটালিস্টি 0 এবং আপার, মানে মেটাল মেটাল রিচ আর কি ইয়াং স্টার গুলা। আর ওল্ড স্টার গুলা যেগুলা যেগুলার বয়স অনেক বেশি, হ্যাঁ, এর আগে ওল্ড স্টার বর্তমানে কি তারা অনেক মহাবিশ্বের অনেক আগে তৈরি হয়েছিল না, তখন তো মেটালের পরিমাণ এমনিতেই কম ছিল। ওই স্টার গুলাতে কি হবে, এমনিতেই দেখা যাবে কি যে হচ্ছে মেটাল 4। তাহলে এটার একটা আমরা বেস্ট ফিট লাইন রাখতে পারি, রেখে আমরা কি করতে পারবো এখন মেটালিসিটির সাথে আমরা বেস্ট ফিট লাইন থেকে কি করতে পারবো, তারার জন্ম কত বছর, কত বছর আগে সে জন্মগ্রহণ করেছে, সেটার একটা লিনিয়ার রিগ্রেশন করে আমরা বের করতে পারবো সম্পর্ক কি। তো এটা একটা ডাটার জিনিসপত্র আসতে পারে, ডাটা অ্যানালিসিস আসতে পারে কি যে আমাদেরকে বললো কি যে এজ অফ স্টার এর সাথে মেটালিসিটি এর একটা সম্পর্ক বের করো। আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা লিনিয়ার সম্পর্ক হবে। তো সামথিং টু দি পাওয়ার, এখানে টু দি পাওয়ার মনে করো একটা আলফা দিয়ে দিলাম, যে আলফার মানটা হচ্ছে ঢালের মান, যেটা আমাদের বের করতে হবে। এটাও করা যায়, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস, একই রকমের গ্রাফ দেওয়া আছে আরেকটা, আমরা দেখি এই গ্রাফটার ফিজিক্যাল মিনিং কেউ বুঝতে পারো না এমন আছে? এখনো বুঝতে পারো নি গ্রাফটা কিভাবে হইলো, ইয়াং স্টারের কেন মেটাল বেশি, ওল্ড ওপেন স্টার ক্লাস্টার, এটা মানে ওল্ড ওপেন স্টার ক্লাস্টারের জন্য। আচ্ছা, ওপেন স্টার ক্লাস্টারে যেটা হয় যে স্টার ফর্ম বেশি হয়, আর তার মানে নতুন নতুন তারা আছে, ইয়াং স্টার আছে। তো এই জন্য দেখবা কিন্তু মেটালিস্টি তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যেটা তোমরা চোখেও দেখতে পাচ্ছ, আমিও বুঝতে পারছি, ক্লিয়ার করি এটা আমি। ইয়াং স্টারের ক্ষেত্রে সবগুলা তারাই হচ্ছে তোমার কি, যতই বয়স হোক না কেন, ওপেন স্টার ক্লাস্টার আর গ্লোবুলার স্টার ক্লাস্টারের মধ্যে আমরা এর আগে হার্টসপাম রাসেল ডায়াগ্রাম তখন বুঝেছিলাম, আমরা একটু পার্থক্য বোঝার চেষ্টা করেছিলাম। স্টার ফরমেশন হচ্ছে রেগুলার, তো ওদের জন্য সবগুলো তারারই একটা কি হয়, মেটালিস্টি মোটামুটি প্রায় সেম। সবগুলোই দেখতে পাচ্ছ, আমরা এখানে যদি একটা বেস ফিট লাইন আঁকাতেও চেষ্টা করি, তাও এটা একটা মোটামুটি এক্স অ্যাক্সিস প্যারালালে যাবে, যেটা হচ্ছে আমার মনে হয় 0.3 এরকম বরাবর, -0.3 এর দিকে একটা সরল রেখা তৈরি করবে এই লাইন বরাবর। কেন হচ্ছে এটা সরল রেখা, কেন এক্স অ্যাক্সিস প্যারালাল কেন হলো, কারণ যতগুলো তারা তৈরি হচ্ছে, যে ইন্টারস্টেলার মিডিয়াম থেকে তৈরি হচ্ছে ইয়াং ওপেন ক্লাস্টারে, সবগুলারই একই ইন্টারস্টেলার মিডিয়ামে যে পরিমাণ মেটাল আছে সেগুলো দিয়ে তৈরি হচ্ছে। ওই জন্য এক ওপেন ক্লাস্টারের সবগুলো তারারই মেটালিসিটি প্রায় সেম। এখানে এই জন্য ওপেন ক্লাস্টার দেওয়া আছে। আর এর আগে আমরা যেটা দেখেছিলাম দুইটা আহ একই, এরা ক্লোজ হতে পারে বা ওপেন হতে পারে, কিন্তু এখানে দুইটা অনেকগুলো তারার রেঞ্জ আছে আর কি। ওখানে ক্লোজ ছিল, ক্লোজ বলছি কেন,
ইয়াংস্টারও ছিল, ওল্ড স্টারও ছিল, আর এখানে ওপেন ক্লাস্টারে দেখলাম। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কেন হচ্ছে এটা প্রায় এক্স অ্যাক্সিস এর সমান হলো, প্রায় প্যারালাল হলো ওপেন ক্লাস্টারের জন্য? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তোমাদেরকে প্রবলেমে হয়তো একটা দুটা প্রবলেমে এটা এক্সপ্লেন করতে দিতে পারে কি যে কেন হলো তুমি ডাটাটা অ্যানালাইজ করলা, ডাটা অ্যানালাইজ করে সম্পর্ক বের করলা, তো সম্পর্ক ফিজিক্যাল মিনিংটা কি এটা তোমাকে জেনে 2-3 লাইনের মধ্যে, ভাষা লিখতে যাবে না, 2-3 লাইনের মধ্যে শর্টে তোমাকে বোঝানো লাগবে। তো তুমি যদি হচ্ছে ডাটা অ্যানালাইজ করতে পারো ভালো কথা, তো ডাটা অ্যানালাইসিস তো ফিজিক্স অলিম্পিয়াডের ছেলে পেলেও করতে পারো, বা ম্যাথের কেউ করতে পারে। তো অ্যাস্ট্রোনমারের সাথে তোমার অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের বা অ্যাস্ট্রোনমারের সাথে তোমার পার্থক্য কি? কারণ তুমি অ্যাস্ট্রোনমিটা কি ঘটতেছে সেটা জানো, এটাই হচ্ছে তোমার মেন ইয়া। তুমি শুধু ডাটা অ্যানালাইজ করতে পারো না, তুমি নট অনলি ডাটা অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট বা নট অনলি ফিজিসিস্ট, তুমি একজন অ্যাস্ট্রোনমার, যে অ্যাস্ট্রোনমি কি ঘটতেছে, মহাকাশে কি ঘটতেছে সেটা জানো। তো আরেকটা স্লাইড দেখিয়ে আমি হচ্ছে মেটালিস্টটি আশা করি শেষ করব। তো এই স্লাইড দেখিয়ে আমরা হচ্ছে মেটালিস্টটি শেষ করব। তো মেটালিসিটির একটা খুব ভালো প্রভাব হচ্ছে, মেটালিসিটির কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্টারের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ লাইট। আমি এখানে একটা স্পেকট্রাল এনার্জি ডিস্ট্রিবিউশন আঁকাই। এটা মনে করো একটা স্পেকট্রাল এনার্জি ডিস্ট্রিবিউশন, কথার কথা। সে যদি শর্টার ওয়েভ লেন্থে কি হয়, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, এই পাশে আমরা জানি যে এই পাশে ল্যাম্ডা বাড়ে, তো শর্টার রিজনে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ আলো সে শোষণ করে নাই। তাহলে এর রেজাল্টে তুমি যদি একটা স্পেকট্রাল এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে শর্টার ওয়েভলেংথের যে আলো আসার কথা ছিল সেগুলো যদি হটিয়ে নাও, তাহলে পুরো তারার আলোটা বা তারা দেখতে কেমন হবে কি মনে হয়? তারা চেহারা দেখতে কেমন হবে, কালার দেখতে কেমন হবে? এনিওয়ান? রেডিশ। রেডিশ, তাই তো। কারণ এই পাশে কি, এই পাশের এলাকাটা হচ্ছে রেড না, এই পাশের এলাকা রেড, যে জিনিসটা আমরা আসলে দেখতে পাচ্ছি। কারণ আর বাকি যে অংশটুকু অলরেডি শোষণ হয়ে গেছে সেটা তো দেখা, আমাদের অবজার্ভ করার কিছু নাই। অবজার্ভ করে দেখবো কালো আসছে ওই জায়গাটা, কিন্তু আমরা রেডিশ এলাকাটা বেশি দেখতে পাবো। এই জন্যই যত মেটালিসিটি বাড়ে তত কি হয়, তারা রেডিশ হওয়া শুরু করে। আর এই মেটালিসিটির প্রভাব আমাদের তারার এভুলেশনেও দেখা যায়। এভুলেশনে দেখা যায় কি যে হচ্ছে তারার যত মেটালিসিটি বাড়তেছে তত তারাগুলা হচ্ছে কোন ট্র্যাকে তোমার টার্নিং পয়েন্টটা হবে, টার্ন অফ পয়েন্টটা সম্পর্কে আমরা হয়তো শিখেছি। যেমন এখানে যদি আমরা এই গ্রাফটা দেখি, এই গ্রাফের জন্য টার্ন অফ পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে। তো টার্ন অফ পয়েন্টটা হচ্ছে মেটালিসিটি যদি বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে ইভলভ করে যায়। এই জিনিসটাই আমরা এখন দেখবো একটু পরে। এখানে খেয়াল করো যে একই মেটালিসিটির জন্য বিভিন্ন, এই যে বিভিন্ন ট্র্যাক দেখা আছে, দেখো কি যে এই জায়গাতে এসে ট্র্যাকটা বিভিন্ন আলাদা পথে পার হয়ে গেছে, বুঝলা? এটা হয়েছে অনলি মেটালিসিটির কারণে। তোমার তারার বয়স হচ্ছে তোমার আহ সবারই টার্ন অফ পয়েন্ট জায়গাতে সেম, কিন্তু পরে তার এভলিউশনটা কিভাবে হবে এই মেটালের প্রভাবে সেটা কিন্তু আলাদা। তো এখানেও দেখতে পাচ্ছ মেটালের প্রভাব পুরো জিনিসটা হয় টার্ন অফ পয়েন্টের এই জায়গাটা অনেক মোটা হয়ে যায়। এই যে এই দুইটা জায়গা দেখতে পারো, এই যে এই জায়গাটা, যে জায়গাতে টার্ন অফ পয়েন্ট হওয়ার কথা, টার্ন অফ পয়েন্ট হয়ে যে জায়গাটা এভলিউশন করা শুরু করে, এই জায়গাটাতে আমরা শিখেছিলাম। এখন এই ডাটাটাই, এই ক্লাস্টারটাই আমরা হচ্ছে আমাদের টিএসসি তে শিখেছিলাম, একই ডাটা ইউজ করেছিলাম। ওখানে আমরা হচ্ছে কি কি করেছিলাম, আমরা ডাটা এই পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, এই পর্যন্ত ডাটা দিয়েছিলাম, এই পার্টটুকু দিই নাই। কিন্তু খেয়াল করো এই জায়গাটা কিন্তু একটা সরল রেখায় হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাটা যথেষ্ট মোটা একটা এলাকা হয়ে আছে, একটা মোটা এলাকা হয়ে আছে। এই মোটা এলাকা হওয়ার মেন কারণই হচ্ছে এই জায়গাটাও মেটালিসিটির প্রভাব। এই মেটালিসিটি তখন কি করে, ওই এখানে দেখতে পাচ্ছ কি যে তোমার ওই 47 টুকেন ক্লাস্টারের জন্য হচ্ছে আয়রন অ্যাবান্ডেন্সও দেওয়া আছে, তোমার ইয়ে অ্যাবান্ডেন্সও দেওয়া আছে, আলফা অ্যাবান্ডেন্সও দেওয়া আছে। যে দেখা যাচ্ছে ইভলিউশনারি পাথে এই যে এই যে হরাইজন্টাল এলাকাটা, এই যে এই এলাকাটাকে একটু মোটা করে দেয়, ঠিক আছে?
তো আরো হচ্ছে দেখো প্রভাব আছে। এই যে এই গ্রাফটা দেখে আমরা মোটামুটি আজকে মেটাল শেষ করব। তো মেটালের প্রভাবে যেটা হচ্ছে, মেটাল রিচ যে তারাগুলা, মেটাল রিচ যে তারাগুলা সেগুলো হচ্ছে তোমার আগেই ইভলভ করে যায়, যে এই জন্য এরকম মোটা হয়ে যায়। আর মেটাল রিচ তারাগুলা আরো বেশিক্ষণ ধরে হচ্ছে তোমার এমনিতে। মেটাল রিচ মানে কি? মেটাল রিচ মানে তার হাইড্রোজেন কম আছে, তার জ্বালানি কম আছে। আর মেটাল পোর মানে কি? তার হাইড্রোজেনের পরিমাণ বেশি, সে বেশিক্ষণ ধরে হচ্ছে মেইন সিকোয়েন্সে থাকতে পারবে। এই জন্য দেখো কি যে এইটা মেইন সিকোয়েন্সে বেশিক্ষণ থেকেছে, আর এটা আগেই ইভলভ করে গেছে। সুন্দর রিলেশন না? তার মানে তুমি মেটালিসিটি থেকে বলতে পারো তারা কি বলে হচ্ছে মানে কেমন ফর্ম করবে। একই সাইজের দুটো তারা, এটা মেটাল পোর, এটা মেটাল রিচ, একই টাইমে জন্মগ্রহণ করেছে, কিন্তু মেটাল পোর তারাটা বেশি সময় ধরে হচ্ছে তোমার মেন সিকোয়েন্সে থাকবে। আর মেটাল পোর তারা, রিচ তারাটা দ্রুতই হচ্ছে সে এভলিউশন শুরু করে দিবে, যে টার্ন অফ পয়েন্টটা আগে আগে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে টার্ন অফ পয়েন্ট কোন, দেখো এটার জন্য টার্ন অফ পয়েন্ট এখানে, এটার জন্য টার্ন অফ পয়েন্ট এখানে। তার মানে আমরা বুঝতেই পারতেছি কি যে টার্ন মেন সিকোয়েন্সে যত বছর কাটাবা তত বছরই তোমার মেন সিকোয়েন্স লাইফ। তো মেন সিকোয়েন্স লাইফ টাইম হচ্ছে তোমার, এর আগে আমরা বলেছিলাম কি যে তোমার তারার বয়সের সাথে তারার ইয়ার কি কেমন সম্পর্ক হবে, তারার হচ্ছে মেটালিস্টির কেমন সম্পর্ক সম্পর্ক হবে। তো কি মনে হয় তোমাদের, তারার বয়সের সাথে টি, এজ অফ এজ, এজের সাথে ফেরাম আয়রন কন্টেন্টের সম্পর্কটা কেমন হবে? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, কেমন? কি মনে হয়? এনিওয়ান, কি মনে হয়? মেটাল বাড়লে কম তাড়াতাড়ি মেনস্ট্রুয়াস বয়স কমে আসছে। তাহলে এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা করতে চাই, তাহলে আমরা সম্পর্কটাকে কিভাবে বলবো? মেটাল যদি বাড়ে এজ কমবে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো না? মেটাল যদি বাড়ে তাহলে কি হচ্ছে, মেটাল যদি বাড়ে, মেটাল যদি বাড়ে তাহলে এজ হচ্ছে কমবে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এখন যদি আমি এখানে একটা আলফা দিতাম, আলফার মানটা কেমন আসতো? ধনাত্মক না ঋণাত্মক? আলফার মানটা আসবে হচ্ছে নেগেটিভ। ঋণাত্মক। তার মানে হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসটা কি, এই জিনিসটা তো কিছুই নাই, যেটা তো আমরা সিএমডি, কালার ম্যাগনেটিউড ডায়াগ্রাম। কালার ম্যাগনেটিউড ডায়াগ্রাম থেকেও তুমি, কালার ম্যাগনেটিউড ডায়াগ্রাম থেকে তুমি মেটালের আইডিয়া পাচ্ছ, বা মেটালিসিটির আইডিয়া থেকে কালার ম্যাগনেটিউড আইডিয়া পাচ্ছ। তার মানে এ পর্যন্ত আমরা তারার ভরের সাথে তারার এজের সম্পর্ক বের করেছি। আমরা এখন যেটা বের করলাম, তারার মেটালিসিটির সাথে তারার এজের একটা সম্পর্ক নিয়ে আসলাম। তো আশা করি মেটাল নিয়ে আর কিছু নাই, আমি একবার চেক করি।